আপনারা শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকে শুনবেন ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট পার্ট 2, INM পার্ট 2 আন্ডারে INM অ্যান্ড সাস্টেইনেবল এগ্রিকালচার। ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের সঙ্গে সাস্টেনেবল এগ্রিকালচারের সম্পর্ক তথা আরও নানান গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকছেন প্রফেসর ডক্টর সোমা দাস প্রধান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে
ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার কৃষি বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এসেছি একটি বিষয় নিয়ে আলোকপাত করতে, সেটি হলো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবল এগ্রিকালচার। এই সাস্টেনেবল এগ্রিকালচার বলতে আমরা কি বুঝি? দেখুন বন্ধুরা, সাস্টেনেবল এগ্রিকালচার বলতে আমরা এমন কিছু কৃষিকাজ পদ্ধতিকে বোঝাই যা আমাদের
বর্তমান খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্য রাখে এবং সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত হতে দিতে চায় না, এবং এটি একটি কৃষিকাজের প্রযুক্তি যা পরিবেশগত স্থায়িত্ব, অর্থনৈতিক স্থায়িত্ব ও সামাজিক স্থায়িত্বের মধ্যে সংযোগ সাধন করে। আমাদের দেশ তথা সমগ্র বিশ্ব কৃষি নির্ভরশীল। যেভাবেই যে দেশের উন্নতি ঘটুক না কেন, কৃষিকাজের উন্নতির সাথে সাথে সে দেশ উন্নতির চরম শিখরে আরোহণ করে। তো এই কৃষিকাজের উন্নতি যে তিনটে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো পরিবেশগত স্থায়িত্ব, অর্থনৈতিক স্থায়িত্ব এবং সামাজিক স্থায়িত্ব। জলবায়ুর পরিবর্তন, ক্রমহ্রাসমান প্রাকৃতিক সম্পদ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চ্যালেঞ্জের মোকাবিলায় বিশ্বজুড়ে এই সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই কৃষিকাজের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। কৃষি বন্ধুরা, আমরা আগে এই সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই কৃষিকাজের স্তম্ভগুলি নিয়ে আলোকপাত করি। প্রথমেই বলতে চাই পরিবেশগত স্থায়িত্ব। সাস্টেনেবল এগ্রিকালচার বুঝিয়ে দেয় আমাদের পরিবেশ ও আমাদের পৃথিবীর স্বাস্থ্য, আমাদের খাদ্য ব্যবস্থার স্বাস্থ্যের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এই সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই কৃষিকাজ পদ্ধতি মাটির স্বাস্থ্য, জীববৈচিত্র্য এবং সম্পদ সংরক্ষণের উপর অগ্রাধিকার দেয়। এদের মধ্যে কি কি রয়েছে না, এই পরিবেশগত স্থায়িত্বের মধ্যে আবার রয়েছে ফসল আবর্তন। ফসল আবর্তনটা কি না, মাটির গুণমান উন্নত করতে এবং মাটিতে অবস্থিত অণুজীবের চক্র অব্যাহত রাখার জন্য একটি নির্দিষ্ট ক্রমে বিভিন্ন ফসলের পদ্ধতিগত রোপণ, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসলের পদ্ধতিগত রোপণ, তাকেই আমরা বলছি ফসল আবর্তন। এটা সাস্টেনেবল এগ্রিকালচারের পরিবেশগত স্থায়িত্বের একটি দিক। চাষাবাদহীন জমি, যে সমস্ত জমিতে চাষাবাদ নেই সেখানে মাটির ক্ষয় কমানো এবং মাটির গঠন সংরক্ষণ করা। হতে পারে সেটা চাষাবাদ অযোগ্য জমি, কিন্তু তারও সংরক্ষণ প্রয়োজন। যদি একটা চাষাবাদহীন জমি ক্ষয় হতে থাকে তাহলে সেটা ক্রমে তার প্রভাবটা চাষাবাদযুক্ত জমিতে পড়বে। তাই সাস্টেনেবল এগ্রিকালচার অবশ্যই লক্ষ্য রাখে যে চাষাবাদহীন জমির ক্ষয় এবং তার গঠনকে সংরক্ষণ করার দিকটা। কৃষি বনায়ন, ভূমির ব্যবহার উন্নত করতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করতে, মাটিতে অবস্থিত বিভিন্ন অণুজীবের বৈচিত্র্য সংরক্ষণ করতে এবং অতিরিক্ত আয়ের উৎস প্রদানের জন্য কৃষি ব্যবস্থায় গঠন এবং অন্যান্য উদ্ভিদকে একত্রীভূত করা, তাকে আমরা বলছি কৃষি বনায়ন। তাহলে এই দিকগুলি গেল আমাদের পরিবেশগত স্থায়িত্ব। মানে সাস্টেনেবল এগ্রিকালচার যে তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি হচ্ছে পরিবেশগত স্থায়িত্ব। এই পরিবেশগত স্থায়িত্বের এই দিকগুলি হলো এইটি। দ্বিতীয়ত অর্থনৈতিক স্থায়িত্ব। কৃষি নির্ভর দেশে কৃষি হলো অর্থনৈতিক মানদণ্ড।
তাহলে এই অর্থনৈতিক স্থায়িত্ব বজায় রাখার জন্য পরিবেশের পরিবর্তনের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে কৃষিকাজের পরিবর্তন এসেছে। এই যে কৃষিকাজের পরিবর্তন, পরিবেশগত পরিবর্তনের সাথে সাথে, তাকেই আমরা বলছি সাস্টেনেবল এগ্রিকালচার। তাই সাস্টেনেবল এগ্রিকালচারের কেন্দ্রবিন্দুতে কে রয়েছে? না, কৃষকরাই খাদ্যের উৎপাদক। তাই তো বন্ধুরা, কৃষকেরা অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত করে পরিবেশগতভাবে দায়িত্বশীল হয়ে কৃষিকাজ অনুশীলনের পাশাপাশি জীবিকা নির্বাহ করতে পারে। এই অর্থনৈতিক স্থায়িত্বের দিকগুলি হল কম খরচ, বাজার স্থিতিস্থাপকতা, ক্ষুদ্র চাষিদের সহায়তা, কম খরচ। সেটা কি না, টেকসই পদ্ধতিতে মানে সাস্টেনেবল এগ্রিকালচারের ফলে প্রায়শই ব্যয়বহুল রাসায়নিক উপকরণ হ্রাস পায়, যা কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটায়। বাজার স্থিতিস্থাপকতা, ফসলের বৈচিত্র্যকরণ ও সাস্টেনেবল এগ্রিকালচার পদ্ধতি গ্রহণের মাধ্যমে কৃষকেরা বাজারের ওঠানামার প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। নেক্সট হচ্ছে ক্ষুদ্র চাষিদের জন্য সহায়তা। ইকোনমিক স্টেবিলিটির মধ্যে রয়েছে ক্ষুদ্র চাষিদের সহায়তা করা এবং সম্পদের ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা, যা আমরা সাস্টেনেবল এগ্রিকালচারে দেখতে পাই। নেক্সট পয়েন্টে আসছি, সেটা হচ্ছে সামাজিক স্থায়িত্ববোধ। সামাজিক স্থায়িত্ব সমগ্র সম্প্রদায়ের জন্য সাস্টেনেবল এগ্রিকালচারের সুবিধাকে প্রসারিত করে। এই সামাজিক স্থায়িত্বের মূল দিকগুলির মধ্যে রয়েছে ন্যায্য মজুরি। এতে আমরা দেখতে পাই যে কৃষি শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা হয়েছে, শোষণ রোধ করা হয়েছে এবং কর্মীদের মধ্যে মর্যাদা যাতে বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। দ্বিতীয়ত, সম্প্রদায়ের সম্পৃক্ততা। সাস্টেনেবল এগ্রিকালচার কৃষি ও খাদ্য ব্যবস্থায় সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করেছে। বিভিন্ন সম্প্রদায়ের কৃষকরা তাদের নিজ নিজ সিদ্ধান্তে সাস্টেনেবল এগ্রিকালচারের দিকে প্রভাবিত হতে পারছে। খাদ্য নিরাপত্তা। সাস্টেনেবল এগ্রিকালচার সকলের জন্য নিরাপদ, সকলের জন্য। এই পদ্ধতিতে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়, যাতে সকলের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ হয় বা উৎপাদিত হয়, সেই দিকে সাস্টেনেবল এগ্রিকালচার একটি মুখ্য ভূমিকা পালন করে। বন্ধুরা, এই তিনটে দিক হলো সাস্টেনেবল এগ্রিকালচারের তিনটি স্তম্ভ। তো দেখুন, সাস্টেনেবল এগ্রিকালচার কোনো একটি ধারণা মাত্র নয়। এটি কি না, এটি একটি কর্মের আহ্বান। এটি পরিবেশ রক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুশীলনকে অন্তর্ভুক্ত করে। সাস্টেনেবল এগ্রিকালচার ভবিষ্যতের জন্য একটি দৃষ্টিভঙ্গি, যেখানে খাদ্য কেবলমাত্র প্রচুর পরিমাণেই নয়, এমনভাবে উৎপাদন ও বিতরণ করা হবে যা আমাদের সমগ্র পৃথিবীতে একটা ভারসাম্য রক্ষা করে সমস্ত বাসিন্দাদের অধিকারকে সম্মান দেবে। প্রচলিত কৃষিকাজে কি হচ্ছে, বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি প্রচলিত কৃষিকাজে উৎপাদন হ্রাস পাচ্ছে অথবা খরচ বৃদ্ধি পাচ্ছে। মাটিকে উর্বর করার জন্য চাষের কাজে সার, কীটনাশকের ক্রমবর্ধমান ব্যবহার, সেচ খরচ বৃদ্ধি একটা উদ্বেগের বিষয়। আজ উৎপাদনশীলতার প্রবণতা ক্রমবর্ধমানভাবে
সাস্টেনেবল এগ্রিকালচারকে চাইছে। তাহলে যেখানে উৎপাদনশীলতার প্রবণতা অনেক বেশি, সেই পদ্ধতি অটোমেটিক্যালি নেচার দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে, যার জন্য আজ সর্বত্রই সাস্টেনেবল এগ্রিকালচারের একটা ডিমান্ডস দেখা গেছে। এই সাস্টেনেবল এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য মাটির উর্বরতা এবং এর ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যের সর্বোত্তম ব্যবস্থা প্রয়োজন। এই চাহিদাটি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করা সম্ভব হয়ে থাকে। তাহলে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? না, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট হলো মনুষ্য সৃষ্টি পুষ্টি উপাদান এবং প্রাকৃতিক পুষ্টি উপাদান একত্রীভূত করে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা। এই পদ্ধতি ফসল আবর্তনের মাধ্যমে পুষ্টির উৎসের সর্বোত্তম ব্যবহার লক্ষ্য করে এবং কৃষি ভাইদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোনিবেশ করতে ও পরিবেশগত প্রভাবগুলির মধ্যে জন্য আরও বেশি বিবেচনা করতে উৎসাহিত করে। তাহলে আমাদের সাস্টেনেবল এগ্রিকালচারকে সফলভাবে এগিয়ে নিতে এবং সাস্টেনেবল এগ্রিকালচারকে আরও জনপ্রিয় করে তুলতে আমাদের ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাকে অনেক বেশি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বা INM এর ওপর অনেক বেশিভাবে নির্ভরশীল হতে হবে। সুতরাং আমরা সহজেই বলতে পারি যে এই দুটো পদ্ধতি একে অপরের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এ কথাটা সবাই আমরা বুঝছি যে উন্নতির সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিপুল পরিমাণ খাদ্যের চাহিদা পূরণের সাথে সাথে সাস্টেনেবল এগ্রিকালচার ইজ ওয়েল অ্যাকসেপ্টেড। সবাই আমরা সাস্টেনেবল এগ্রিকালচারকে গ্রহণ করে নিয়েছি, এটি একটি কাঙ্ক্ষিত বস্তু। তাহলে এই সাস্টেনেবল এগ্রিকালচারকে সফল করতে গেলে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট অবশ্যই আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উপাদানগুলি কি কি? ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উপাদানগুলি হলো জৈব উপকরণ। জৈব উপকরণের মধ্যে কি কি থাকছে? না, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, খামারের সার, সবুজ সার এবং ফসলের অবশিষ্টাংশ, এগুলি মিলে হচ্ছে জৈব উপকরণ। এগুলি কি করছে? না, মাটির গঠন উন্নত করছে, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করছে, ফলে একটা দীর্ঘমেয়াদী মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, অজৈব সার। ফসলের পুষ্টির চাহিদা পূরণের জন্য কৃত্রিম সার ব্যবহার করা হয়, যেখানে বিশেষ করে জৈব সার চাহিদা পূরণ করতে পারছে না। জৈব সারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু নাইট্রোজেন সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, যারা কিনা মাটিতে সিম্বায়োটিক পদ্ধতিতে মাটির উদ্ভিদের সাথে সিম্বায়োটিক সম্পর্ক গড়ে তুলছে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করছে। এই দিকগুলো ছাড়াও আরেকটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্প্রতি সায়ানোব্যাকটেরিয়া নামে জৈব সার ব্যবহৃত হচ্ছে, যারা সৌরশক্তিকে দক্ষতার সাথে সংগ্রহ করছে। সায়ানোব্যাকটেরিয়া সৌরশক্তিকে দক্ষতার সঙ্গে সংগ্রহ করে CO2, জল ও পুষ্টি উপাদানের সহজ ব্যবহারের মাধ্যমে জৈব বস্তুতে পরিণত করছে, যা সাস্টেনেবল এগ্রিকালচারের চাহিদা পূরণ করছে। সায়ানোব্যাকটেরিয়া বিভিন্ন চরম পরিবেশের বিরুদ্ধে বেঁচে থাকার জন্য ব্যাপকভাবে অভিযোজিত হয়। তার মানে পরিবেশের সাথে সাথে অভিযোজিত হচ্ছে। তাহলে আমরা যদি এই জৈব সার বা ধরুন যেটাকে আমরা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের মধ্যে বলছি যে
সিম্বায়োটিক পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা ব্যাপকভাবে ইউটিলাইজড করতে পারি, তাহলে আমরা সাস্টেনেবল এগ্রিকালচারের চাহিদা পূরণ করতে পারবো। আচ্ছা, তাই এটি বিনামূল্যে নাইট্রোজেন স্থিতিকরণের একটি সম্ভাব্য উৎস প্রদান করে। জৈব সার হিসেবে সায়ানোব্যাকটেরিয়া ব্যবহার করে ক্ষুদ্র কৃষকেরা নিজেদের এবং তাদের সম্প্রদায়ের জন্য বৃহত্তর ও স্বাস্থ্যকর মাটি প্রদান করতে পারছে, এবং এটা সাস্টেনেবল এগ্রিকালচারকে প্রমোট করছে। তাহলে সাস্টেনেবল এগ্রিকালচার বলতে কৃষক বন্ধুরা আমরা সেই জিনিসটাকেই বোঝাতে চাইছি, পরিবেশের উপর নির্ভর করে কৃষি পদ্ধতিটাকে চেঞ্জ করা, পরিবেশের উপর নির্ভর করে, চাহিদার উপর নির্ভর করে, এবং সমগ্র জিনিসটা পরিচালিত হবে বাই ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। এছাড়াও খাদ্য উৎপাদনের পাশাপাশি সাস্টেনেবল এগ্রিকালচারের সাথে বেশ কয়েকটি সামগ্রিক লক্ষ্য রয়েছে। মানে শুধু যে মাত্র খাদ্য উৎপাদন করছে সাস্টেনেবল এগ্রিকালচার তা নয়, এর আরও কিছু কিছু লক্ষ্য রয়েছে। এদের মধ্যে লক্ষণীয় হলো জল সংরক্ষণ, সার ও কীটনাশকের ব্যবহার হ্রাস করা, মাটির জল সংরক্ষণ করা, মাটিকে সজীব করে সমগ্র পৃথিবীকে প্রাণের আলোকে উদ্ভাসিত করা, সেই দিকটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেই দিকটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা কিন্তু সাস্টেনেবল এগ্রিকালচারের একটি মূল লক্ষ্য। এছাড়া উৎপাদিত ফসল ও বাস্তুতন্ত্রে জীব বৈচিত্র্য প্রচার করা, যে সমস্ত অণুজীব আমাদের মাটিতে রয়েছে, তারা, যে সমস্ত জীব আমাদের পৃথিবীতে রয়েছে তারা, এবং যে সমস্ত উদ্ভিদ আমাদের চারপাশে রয়েছে, এই সমস্ত জীবকুলের মধ্যে যদি একটা সুসংগত এবং ব্যবস্থা থাকে, সুসংগত খাদ্য আদান এবং প্রদানের ব্যবস্থা থাকে, তবেই আমাদের কিন্তু বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য নষ্ট হবে না। এই টেকসই কৃষিকে সর্বতোভাবে দাঁড় করিয়ে রেখেছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। তো এটুকু বুঝে গেছি, সাস্টেনেবল এগ্রিকালচার ইজ সুপিরিয়ার দেন কনভেনশনাল এগ্রিকালচার। এটা আমরা সবাই ধারণা করে ফেলেছি, এবং sustainable agriculture is more accepted in the world on the basis of its activity in different sector of cultivation. এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সাস্টেনেবল এগ্রিকালচার is going to be flourish on the help of integrated nutrient management. কারণ ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের যে বেসিক কথা সেটা হচ্ছে জৈব উপাদান, জৈবিক সার, খনিজ সার, কম্পোস্ট সার, গ্রিন সার সব কিছু মিশিয়ে মাটির উর্বরতা সঠিক রাখা, যাতে করে ফসল উৎপাদন প্রচুর পরিমাণে হয় এবং আমরা অনেক বেশি গুণগত মানের ফসল পেয়ে থাকি। খাদ্য উৎপাদনের পাশাপাশি সাস্টেনেবল এগ্রিকালচারের সাথে বেশ কয়েকটি সামগ্রিক লক্ষ্য রয়েছে। এদের মধ্যে লক্ষণীয় হলো জল সংরক্ষণ এবং উৎপাদিত ফসল বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য প্রচার করা। এই টেকসই কৃষিকে সর্বতোভাবে দাঁড় করাতে লেগেছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। টেকসই কৃষি শিল্পায়িত কৃষির তুলনায় প্রতি ইউনিট ফসল উৎপাদনের 30% কম শক্তি ব্যবহার করে,
জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাসের ফলে পরিবেশে রাসায়নিক দূষণ অনেক অনেক কম হয়। কনভেনশনাল পদ্ধতিতে জীবাশ্ম জ্বালানি ইউজ হয়, কিন্তু সাস্টেনেবল এগ্রিকালচারে জীবাশ্ম জ্বালানি ইউজ করা হয় না। তাই প্রকৃতিতে 30% কম শক্তি ব্যবহার করা হয়। মাটি সংরক্ষণ ও গঠন নির্ভর করে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উপর। সাস্টেনেবল এগ্রিকালচার সেই মাটির গুণগত মান বজায় রেখে মাটির ক্ষয় হ্রাস করে এবং জলের সংরক্ষণ করে, পরিবেশের উপকার করে। সেই সাথে সাস্টেনেবল এগ্রিকালচার বিভিন্ন জীবকে বসবাসের জন্য স্বাস্থ্যকর এবং প্রতিকূল পরিবেশ প্রদান করে, এলাকায় জীববৈচিত্র্য বৃদ্ধি করে থাকে। এতদূর পর্যন্ত আমরা জানলাম যে সাস্টেনেবল এগ্রিকালচার কেন এত যুগোপযোগী, এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হব, সেই পরিস্থিতিতে আমাদের সাস্টেনেবল এগ্রিকালচার খুব এফেক্টিভ পথ। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।